আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিমানের সেবা বাড়ালে সুনাম বাড়ে দেশের, বললেন প্রধানমন্ত্রী। দুটি নতুন উড়োজাহাজ উদ্বোধন। আড়াই মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু 18, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আর সাহায্য নির্ভর নয়, কারণ বঙ্গবন্ধুর দূরদর্শী দৃষ্টিভঙ্গি। বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। মিয়ানমারে পুলিশের গুলিতে আরও 14 জন নিহত, সূচির দল এনএলডি নেতাদের বেসামরিক সরকার গঠন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। যাত্রী সেবা উন্নত হলে দেশের সুনাম, দেশের লাভ। এ কথা উল্লেখ করে সেবার মান উন্নত করতে বাংলাদেশ বিমানের সকল স্তরের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ ও আধুনিক বিমান চলাচলে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমান। 2009 সালের পর থেকে বিমানের বহরে যুক্ত হয়েছে 16টি আধুনিক উড়োজাহাজ। এখন এ সংখ্যা 21। বাংলাদেশ বিমান এখন আর ভাড়া করা নয়, নিজস্ব উড়োজাহাজের মালিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন দুটি উড়োজাহাজ, আকাশতরী ও শ্বেত বলাকার। নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এদেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। আমরা আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারবো, তাতে দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও আরও উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন। যোগাযোগ বৃদ্ধিতে আধুনিক বিমানগুলো ভূমিকা রাখবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, যাত্রী সেবার মান উন্নত হলে দেশেরই লাভ হবে। 2001-এ বিএনপি জামায়াত সরকার আসার পর রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর প্রায় বন্ধই করে দিয়েছিল। যাক, আমরা 2009 সরকার আসার পর থেকে আবার সেগুলি চালু করি। এর মাধ্যমে যেটা হবে যে আমরা আমাদের আশেপাশের দেশগুলির সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে পারবো এবং আমার আভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটাও আরও উন্নত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সেই স্বপ্ন বাস্তবায়নে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি সবসময় বলতেন যে বাংলাদেশকে তিনি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়ার সুস্থ হয়ে ঘরে ফেরাকে মুজিব শতবর্ষে অন্যতম পাওয়া বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শিশুর চিকিৎসায় সংশ্লিষ্টদের সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শিশু দুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। 2016 সালে পাবনার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় যমজ মস্তিষ্কের দুই শিশু রাবেয়া রোকেয়া। এদের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার ভার দেন সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষকে। হাঙ্গেরি ও সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা 2019 সালে প্রায় 33 ঘণ্টা বিমুক্তকরণ অপারেশনে সফল হন। চিকিৎসা বিজ্ঞানের মাইল ফলক সৃষ্টি হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থভাবে আলাদা জীবন নিয়ে বাড়ি ফিরছে দুই শিশু। সিএমএইচ প্রান্তে মুজিব শতবর্ষে রাবেয়া রোকেয়ার গৃহ প্রত্যাবর্তনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে এই দুই শিশুর জন্য দোয়া চান প্রধানমন্ত্রী। রাবেয়া রোকেয়ার জন্য সবাই দোয়া করবেন। আমি দেশবাসীরও দোয়া চাই যে আজকে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চিকিৎসকদের সাহসিকতা ও বিজয়ের এই গল্পকে গর্বের, আনন্দের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাবেয়া রোকেয়া বাড়ি ফিরে যাবে, তার বাবা মার
কোলে আজকে তারা হেসে খেলে বেড়াবে, এটা সত্যি খুব বড় পাওয়া। তো আমরা আমাদের যেখানে মুজিব বর্ষ আমরা পালন করছি, সাধারণত সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, এই বছরে সেই সময় এত বড় একটা সফল অস্ত্রোপচার করা এবং সফলতা অর্জন করা, এটা বাংলাদেশের জন্য অনেক অনেক বিরাট অর্জন। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা। এই যে রাবেয়া রোকেয়া, কেমন আছো? তুমি কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, খুশি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের নীতির প্রতিফলন ঘটাতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নীতিতে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয়, দীর্ঘ 50 বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের পেছনে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার নীতির বাস্তবায়ন। বাংলাদেশের এ পথকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে এবার শিশু দারিদ্র্য দূরীকরণে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। রিপোর্ট দুলি মল্লিকের। ৭১-এ বিজয় অর্জনের পর বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ। শুরু হয় বিধ্বস্ত এক দেশকে নতুন করে গড়ার আরেক যুদ্ধ। প্রতিকূলতার দীর্ঘ পথ, 50 বছর পর মেলে উন্নয়নশীল দেশের মর্যাদা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, সফলতার এই দোরগোড়ায় পৌঁছানোর পেছনে ছিল বাংলাদেশ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য নীতির বাস্তবায়ন, যার মধ্যে রয়েছে শিক্ষা, বিশেষ করে দেশের সব প্রান্তের মেয়েদের শিক্ষিত করা, কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি ও ক্ষমতায়ন নিশ্চিত করা। পরবর্তীতে তৈরি পোশাক খাতসহ উন্নয়নের প্রায় সব ক্ষেত্রে যার প্রতিফলন স্পষ্ট হয়। বিশ্বব্যাংকের মতে, দারিদ্র্য দূরীকরণে বিশ্বের কাছে দৃষ্টান্ত বাংলাদেশ। মাত্র 15 বছরের ব্যবধানে দেশটির 2.5 কোটিরও বেশি মানুষ দারিদ্র্য দশা কাটিয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের মতে, ঘুরে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত সৃষ্টি সম্ভব হয়েছে প্রান্তিক ও সবচেয়ে কম উৎপাদনক্ষম জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে তাদের উন্নয়নে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন। বাইডেন প্রশাসনের নতুন প্যাকেজে শিশু শিক্ষা ও শিশু দারিদ্র্য দূর করাকে অগ্রাধিকার দেয়া এমন নীতির প্রতিফলন বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। আগামীতে বাংলাদেশের মতোই যুক্তরাষ্ট্র এ ধরনের নীতি সফলতা দেখতে পাবে বলে মত নিউ ইয়র্ক টাইমসের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। 2.5 মাসের মধ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের হার সবচেয়ে বেশি। 16,206টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,159। শনাক্তের হার বেড়ে 7.15%। এদিন মারা গেছেন আরও 18 জন। এই যখন অবস্থা, তখন পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম নাগরিকদের সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ছে সংক্রমণ হারও। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন 16,206টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,159। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.15%। এই পর্যন্ত শনাক্তের সংখ্যা 5,57,395। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 18 জনের। সবার মৃত্যুই হয়েছে হাসপাতালে। এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 8,545। আর সুস্থ হয়েছে 5,11,695। এদিকে করোনা মোকাবেলায় সব হাসপাতালকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালের ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদের মুখে পড়বে দেশ। আমরা গত 2 মাস অনেকখানি স্বস্তিতে ছিলাম এবং এই স্বস্তিতে থেকে আমরা অতিরিক্ত সাহসী হয়ে গেছি। আমরা কোনো কিছুই মানছি না। আমার যেটা ধারণা যে সামনের দিকে আমরা হয়তো আরও একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়তে যাই। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সচেতন করেন মহাপরিচালক। জানান, টিকা নেওয়া মানেই স্বাস্থ্যবিধি না মানা নয়। অতি দ্রুত করোনার সংক্রমণ অনেক বেড়েছে।
যুক্তরাজ্য ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন রূপের কারণে সংক্রমণ বাড়ছে কিনা তা জিনোম সিকোয়েন্সের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার মাত্র ৫০ বছরে সাহায্য নির্ভর দেশ থেকে রপ্তানি নির্ভর অর্থনীতি দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর দূরদর্শী দৃষ্টিভঙ্গির কারণে এটি সম্ভব হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যে 4 মূলনীতি দিয়েছিলেন তাতেই দেশের উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর ভিশন নিয়ে ওয়েবিনারের আয়োজন করে BIISS। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। বঙ্গবন্ধুর সোনার বাংলা is now celebrating its golden jubilee. অংশ নিয়ে বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তবে দক্ষ জনবল তৈরিতে সরকারকে আরও কাজ করতে হবে বলে মনে করেন তারা। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী সম্পদের সুষম বন্টন সহ দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। Our export and our aid, the ratio was almost 1:1. If we take the pre-pandemic year, when our export was $40 billion, our services remittance was another $17 billion. So we had $57 billion of export of goods and services, against which only $5 billion of aid. We can get the skills, but we need also to survey to find out which sector needs what kinds of skills and what levels of skill at a particular point of time that can be updated later on. ওয়েবিনারে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার পথে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। In 2008-9 would have found it very difficult to imagine that in such a short period of time such extraordinary progress could have been made. It is true we have some problems. There will be no denying that those need to be addressed, and there is a lot more to accomplish. বঙ্গবন্ধু আরও অন্তত 5 বছর জীবিত থাকলে দেশ আরও এগিয়ে যেত বলেও মনে করেন বক্তারা। Ideas in that 1975 reforms. মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সঠিক বিরোধী দলের দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, মিথ্যা বলায় কাউকে পুরস্কার দেওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রথম পুরস্কার পেতেন। ওবায়দুল কাদেরকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ডক্টর হাসান মাহমুদ বলেন, ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করার অধিকার নেই তার। সরকারি দলের যেমন একটি দায়বদ্ধতা আছে জনগণের জন্য, বিরোধী দলেরও একটি দায়বদ্ধতা আছে জনগণের জন্য, তাদেরও একটি দায়িত্ব থাকে। সেই দায়িত্ব তারা পালন না করে বরং জনগণকে বিভ্রান্ত করেছে গত 1 বছর ধরে এবং দেশে গুজব রটিয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক, যেটি সঠিক বিরোধী দলের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে। উন্নয়নের নামে জনগণের পকেট কেটে ক্ষমতাসীনরা নিজেদের পকেট ভারী করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের লেখা বই কুপিবাতির গণতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের কথা বলে সরকার দেশটাকে ফোকলা করে ফেলেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব, বলেন এই অন্ধকার বেশি দিন থাকবে না। অধিকার আদায়ে আবারও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। মেগা প্রজেক্ট দিয়ে এই উন্নয়নের ধোঁয়া তুলে আপনি দেশটাকে একেবারে ফোকলা করে দিচ্ছেন। আমাদের পকেট থেকে প্রতিটি মুহূর্তে আপনি চাল কিনতে যাবেন, লবণ কিনতে যাবেন, ভ্যাট দিয়ে সব কেটে নিয়ে যাওয়া হবে। এবং গোটা বাংলাদেশের উন্নয়ন কিন্তু তাই হচ্ছে এখন। এই উন্নয়ন মানেই হচ্ছে যে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারে সেনাশাসন বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজও 5 জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার রাতে 12 জন নিহত হয়। এদিকে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া সূচির দল এনএলডির নেতৃত্বে গঠিত স্বঘোষিত বেসামরিক সরকার বৈধতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজও শুরু করেছে তারা। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলন দমনে বেপরোয়া সেনা সরকার, বেড়েই চলেছে বিক্ষোভকারীদের উপর সহিংসতা।
প্রতিদিনই নির্বিচারে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভ্যুত্থান বিরোধী আন্দোলনও থেমেনি। রোববার ইয়াঙ্গুনে ঘরে বানানো ঢাল ও হেলমেট পরেই নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয় গণতন্ত্রকামীরা। শিল্প এলাকা হলাইন থারিয়ারে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। নিহত হয় কমপক্ষে 14 জন, আহত আরও অনেকে। ঘটনার পর ওই এলাকায় মার্শাল ল জারি করে সেনাশাসকরা। তাদের দাবি, ওই এলাকার অধিকাংশ কারখানাই চীনের। বিক্ষুব্ধরা কমপক্ষে 10টি কারখানা ও একটি চীনা হোটেলে ভাঙচুর চালায়। ইয়াঙ্গুন ছাড়াও বাগোসহ আরও 3টি শহরেও হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতেও বিক্ষোভে উত্তাল ছিল বিভিন্ন শহর। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় আরও অন্তত 12 জন। এদিকে চলমান পরিস্থিতির মধ্যে আত্মগোপনে থাকা এনএলডি নির্বাচিত আইন প্রণেতারা গঠন করেছে কমিটি ফর রিপ্রেজেন্টেটিভ পাইডাংসু হলুত্তাও সিআরপি। অস্থায়ী প্রধান মাইন উইন খাইন থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি। বলেন, জাতি এখন অন্ধকার মুহূর্তে থাকলেও ভোর খুব কাছে। জান্তা সরকারকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন তারা। একই সঙ্গে নিজেদের সমর্থন আদায়ে বিভিন্ন নৃগোষ্ঠী সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। অন্যদিকে সেনা শাসনের বিরুদ্ধে মধ্যাঞ্চলীয় শহর মনিওয়া নিজস্ব স্থানীয় সরকার ও পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 17 থেকে 27 মার্চ রাজধানীতে সভা সমাবেশ করার অনুরোধ ডিএমপির, নগরবাসীর সহযোগিতা কামনা। চট্টগ্রামে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভারত মহাসাগরীয় কৌশল হতে পারে এ অঞ্চলের উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশের চালিকা শক্তি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে এমন মত দিলেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের। বলেন, শান্তি ও উন্নয়নে সহযোগিতায় বিশ্বাস করে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত মহাসাগরের অংশ বঙ্গোপসাগর। ভৌগোলিক অবস্থানের কারণেই এই উপসাগর যোগাযোগ ও ভূরাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ধারণাকে ভিত্তি করেই সামনে আসে ভারত মহাসাগরীয় কৌশল। বিশেষজ্ঞদেরও মত, এই ধারণা কার্যকর হলে এ অঞ্চলে হতে পারে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকা শক্তি। সমুদ্র যোগাযোগ, পরিবেশ প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, পরিবহন, সংযুক্তি, দুর্যোগকালীন নিরাপত্তা এবং সাগরপথে নিরাপত্তার জন্য এ অঞ্চল বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় কৌশলকে কেউ কেউ বিরোধিতা করলেও এর অন্যতম সমর্থক ভারত ও জাপান। বিশেষজ্ঞরা বলছেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর সময় এসেছে বাংলাদেশের। Bengal presidency had the highest GDP in undivided India, and even earlier during Mughal times, it contributed to 40% of global GDP. Share concerns and ideas on moving forward our goal to realize the vision of a peaceful, prosperous and a sustainable Bay of Bengal. নেপাল, বাংলাদেশ, মিয়ানমার স্থলভাগে যোগাযোগ কাঠামো এখনই তৈরি করে ফেলতে পারে, আর এই উদ্যোগের সাথে রয়েছে ভারত। থাকবে এডিবি, জাইকার মতো উন্নয়ন সহযোগীরাও। Bangladesh location is very important in geopolitical terms, as it is an intersection between South Asia and Southeast Asia. Where again we have the opportunity to bring together countries from the larger Indo-Pacific, all the way from Australia right down to South Africa and everything in between. Its favorable geostrategic location, linking the South Asia region to the vibrant economies of East Asia and the Pacific. শান্তি ও উন্নয়নের সহযোগিতায় বিশ্বাস করে বাংলাদেশ। আর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর বিশ্বের নির্ভরতার অঞ্চল। বহুজাতিক স্বার্থকে এক করতে দৃষ্টিভঙ্গির বদলানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। Indo-Pacific ocean construct may be governed by peace and prosperity of the region, focusing on socio-economic development of the region,
to achieve sustainable development goals. যোগাযোগ, সুনীল অর্থনীতি ও নিরাপত্তার ইস্যুতে বিশ্বকে এক সূত্রে বেঁধেছে ভারত মহাসাগর, এমন মত কূটনৈতিক বিশ্লেষকদের। The Bay of Bengal is a critical economic highway of the world, handling about 66% of the oil shipments for Japan, China and India. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশ আরও বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে গ্লোবাল চ্যালেঞ্জ ও সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর ভাবনা শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি পণ্য ইউরোপের বাজারে প্রবেশে সহযোগিতা করেছে সুইডেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। We continue to urge the international community to meaningfully commit to the Rohingyas' voluntary repatriation to Myanmar by helping create an environment conducive to such return in safety and dignity. It is much more than humanitarian assistance that Rohingya need to reclaim their legitimate rights as members of the Myanmar society and actualize their potentials. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে আগামী 17 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত রাজধানীতে সভা সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনব্যাপী আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকা সফর থেকে নগরীর বিভিন্ন অনুষ্ঠানমালায় যোগ দেবেন। দেশের সম্মান রক্ষায় ভিভিআইপিদের চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে আমাদের 5টি দেশের সার্কভুক্ত 5টি দেশের মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রীগণ বাংলাদেশে আগমন করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই সময়ে নগরবাসীর কোনো রাস্তায় ফেরার ক্ষেত্রে একটু ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা চেষ্টা করব যে নগরবাসীর ভোগান্তি যাতে না হয়। রাজনৈতিক দলসমূহ কিংবা সামাজিক সংগঠন সমূহ যেগুলো আছেন তারা তাদের এই সময়টাতে কর্মসূচি দেয়া থেকে আসলে আমরা তাদেরকে ডিসকারেজ করছি। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট। তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান ও প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এর আগে চট্টগ্রামে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে হাইকোর্টে ডিসি ও এসপির দাখিল করা প্রতিবেদনে জানানো হয়। চট্টগ্রাম হাটহাজারীতে একটি মাদ্রাসায় ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করে শিক্ষক ইয়াহিয়া। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবিধান এবং আইনে যে ধরনের শিক্ষা পরিবেশ সৃষ্টি করার কথা এবং আমাদের শিক্ষা আইন অনুযায়ী সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডসমূহ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন সবাইকে কিন্তু নির্দেশনা দিয়েছেন। নোয়াখালীর বসুরহাটে যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে জেলার 4 নম্বর আমুলি আদালতে অভিযোগ দায়ের করেন আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন রাজু। পরে শুনানি শেষে বিচারক SM মোসলে উদ্দিন মিজান এই হত্যার ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, আদালতে দায়ের করা অভিযোগে আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়। এছাড়া মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন ও ছেলে মাসুর কাদের তাসিক মির্জা সহ 164 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিগঞ্জ থানায় অর্থাৎ আলাউদ্দিনের হত্যাকাণ্ড সংক্রান্তে কোম্পানিগঞ্জ থানায় ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা বা এফআইআর রুজু হয়েছে কিনা সেই বিষয়ে জানতেছে ওসি কোম্পানিগঞ্জ থানাকে 15 কার্যদিবসের 15 দিনের মধ্যে সেটা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50।
স্বাধীনতার 50 বছরে বারবার আঘাত এসেছে গণতন্ত্রের ওপর, আঘাত এসেছে রাজনীতির ওপর। স্বাধীনতা অর্জনের 4 বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করে প্রথম আঘাতটা হানে পরাজিত শক্তি। এরপর পাল্টা রক্তাক্ত অধ্যায়। রাজনীতি যায় নির্বাসনে। জিয়া এরশাদের স্বৈরশাসনে অতিষ্ঠ বাঙালি রক্ত দিয়ে ফিরিয়ে এনেছে গণতন্ত্র। তারপরও রাজনীতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রক্তে কেনা স্বাধীন দেশ, হানাদার পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞে শ্মশান বাংলা পুনর্গঠনের ডাক দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে। একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করলো বাংলাদেশ। ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। এমনই এক সময়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। জেলখানার ভিতরে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। চলতে থাকে পাল্টা মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের রক্তে রঞ্জিত সবুজ বাংলা। নির্বাসনে যায় রাজনীতি। মোস্তাক সায়েম হয়ে দৃশ্যপটে জিয়াউর রহমান। আরেক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যুর পর গণতন্ত্র রাজনীতির উপর পাথর চাপা দিয়ে মসনদে হুসেইন মোহাম্মদ এরশাদ। স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জনগণ। বহু ত্যাগে ফেরে গণতন্ত্র। গণতন্ত্র ফিরলেও স্বাধীনতা বিরোধী অপশক্তির আঁচড় পড়ে লাল সবুজের পতাকায়। আন্দোলন সংগ্রামের পর 2008 সালে গণতন্ত্রের নবযাত্রা। 50 বছরের এই শুভ লগ্নে এসে বলতে পারি বাংলাদেশ সফল রাষ্ট্র, এবং সেই সফলতা বিশ্বের 136টি উন্নয়নশীল দেশেরকে ডিঙিয়ে বাংলাদেশ আজকে প্রথম 10টির মধ্যে স্থান করে নিয়েছে। স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্র আছে বলেই এগোচ্ছে দেশ। ইয়েস, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সরকার দৃঢ়ভাবে তার যে উন্নয়ন পরিকল্পনা সেগুলো বাস্তবায়িত করছে। উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলেই মনে করেন এই রাজনীতিক। প্রোডাক্টিভিটি বাড়ছে, তার এফিসিয়েন্সি বাড়ছে, বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের দুর্নীতির তদন্ত শুরু, প্রাধান্য পাবে 120 অভিযোগ। পুঁজিবাজারে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরা, আছে ভিন্ন মত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লার দুর্নীতি তদন্তে গঠিত 3 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। শিক্ষক সমিতির 11 দফা অভিযোগ ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দুর্নীতির খবরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তদন্ত কমিটির প্রধান ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদের 120টি অভিযোগও তদন্তে প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করা হবে। এদিকে অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মতিউর রহমান বলেছেন, 120টি অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি 2 পক্ষ থেকে। তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। বান্দরবানে দুর্গম পাহাড়ি এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ক্ষুদ্র নিগোষ্ঠীর এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানায়, সমথং কারবারি পাড়া গ্রামের ট্রয়েল 66 বছর বয়সী ট্রয়েল মুরং সকালে ঝিরি থেকে পানি আনতে গেলে বন্য ভালুক তাকে আক্রমণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়ারপাড়া ক্যাম্পে আনে। সেখান থেকে বিমান বাহিনী হেলিকপ্টার যোগে ওই বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবার ব্যবসা বাণিজ্যের খবর। ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলন 2022 সালের মধ্যে দেশের শীর্ষ ইলেকট্রনিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ওয়ালটন। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, পরিচালক এস.এম. রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও সাবিয়া জারিন অরুণা। সম্মেলনে সারা দেশের ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের 5 শতাধিক ডিস্ট্রিবিউটর অংশ নেন। অনুষ্ঠানে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃত করা হয়। সুদক্ষ মানব সম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে জেনারেল ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ.কে.এম. আমজাদ হুসাইন, অনুষদ সদস্য আবুল কালাম মুজিবুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এই উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের 35 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিমানের সেবা বাড়লে সুনাম বাড়ে দেশের, বললেন প্রধানমন্ত্রী। 2টি নতুন উড়োজাহাজ উদ্বোধন। 2.5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু 18, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আর সাহায্য নির্ভর নয়, কারণ বঙ্গবন্ধুর দূরদর্শী দৃষ্টিভঙ্গি। বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। মিয়ানমারে পুলিশের গুলিতে আরও 5 জন নিহত, সুচির দল এনএলডি নেতাদের বেসামরিক সরকার গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।